টিভিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, শেয়ার বাজার মোটামুটি একটা বড় দরপতনের পরে এখন ঘুরে দাঁড়ানোর মতো একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। ক্রয় চাপ বাড়ছে, বিভিন্ন শেয়ার কিন্তু আপার সার্কিটেও হিট করছে। এগুলো বিনিয়োগকারীদের মধ্যে আশা বাড়াচ্ছে যে তাদের যে লোকসান সেটা হয়তো রিকভার হবে আর কি। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি আমাদের প্রিয় সম্পদ ব্যবস্থাপক জনাব ইমরান হাসান। তিনি নতুন প্রজন্মে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করেছেন, ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট এর সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর তিনি। আমরা তার কাছ থেকে আসলে কিভাবে আমরা আমাদের লোকসানি পোর্টফোলিওকে আপনার যে একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় নিয়ে আসতে পারি, বাজারের বর্তমান পরিস্থিতি, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগের বিভিন্ন ধরন, আমাদের সেফগার্ডটা আসলে কিভাবে হবে, সবকিছুই শুনবো। ইমরান ভাই, স্বাগতম। ধন্যবাদ বাবু ভাই। ইমরান ভাই, প্রথমে আমরা আপনার বাজারে বর্তমান পরিস্থিতি কি দেখছেন? যে সবাই আশা নিয়ে কেনা শুরু করলো আরেকটা দরপতন, নাকি এখান থেকে কিছুটা ঊর্ধ্বমুখী যাওয়ার সম্ভাবনা আছে? আসলে ওভারঅল বাজার নিয়ে তো কেউই বলতে পারে না, মানে এটা আমরা বললে একটা র্যান্ডম নাম্বার বলা হবে যে এর নিচে নামবে না। আমরা অনেক বলি যে ঠিক আছে হয়তো বা অনেকখানি কারেকশন হয়ে গেছে বা এরপরে নামবে না, বাট এটা আসলে আমি বিশ্বাস করি যে এটা কারো পক্ষেই ওইভাবে বলা পসিবল না। তো এখান থেকে আরো 5%, 10% বা 15% কারেকশন হবে কি হবে না, এটা আমরা নোবডি নোস। বাট যেটা বোঝা যাচ্ছে বা যেটা আমি বিশ্বাস করি যে এখানে অনেক স্টক, অনেক ভালো ভালো কোম্পানির স্টক এখন আন্ডার ভ্যালুড, এবং সেগুলো আমি মনে করি যে খুব ভালো মতোই বিনিয়োগযোগ্য। এখানে বিনিয়োগ করলে যদি মিড টার্মে বা লং টার্মে এখানে রিটার্ন আসবে, এটা মোটামুটি মানে বোঝাই যাচ্ছে। এটা বুঝতে আসলে খুব বেশি অ্যানালাইসিস বা কিছু দরকার হয় না। তো এমন যদি হয় যে হ্যাঁ ঠিক আছে সেটা কিনলো, বাজার আরো 5% কারেকশন হলো, বাজার আরো 5% কারেকশন হওয়ার জন্য সেই স্টকটাও যখন বাজার কারেকশন হয়, কোনো স্টক বাজারের এগেনস্টে মানে আপওয়ার্ড মুভ করবে, এটা বেশি দিন করাটা ডিফিকাল্ট হয়ে যায়। হয়তো স্টকটা তখন বাজারের সাথে কিছু কারেকশন হলো, আপওয়ার্ড মুভমেন্টে গেল না, বাট আলটিমেটলি এখন যদি কেউ এটা বাই করে থাকে, পারচেস করে থাকে, দেখা যাবে যে 1 বছর পর এখন থেকে তার রিটার্ন পাওয়ার সম্ভাবনাটা খুবই হাই থাকবে এবং ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনাটাই হাই থাকবে। ওটা হয়তো 5% ওটাও কারেকশন হবে, বাজারের সাথে হবে, বাট আলটিমেটলি এখানে হয়তো 30%, 40% আন্ডার ভ্যালুড হয়ে আছে স্টকটা। সেখানে 30-40% এই যে তার ফেয়ার ভ্যালু, এখানে কিন্তু এই স্টকটা চলে যাবেই আর কি, জাস্ট ম্যাটার অফ টাইম। আমি মনে করি বিনিয়োগ করার জন্য এটা খুব ভালো সময়। আর এখান থেকে আপনি যেটা বললেন যে বাজার কি ঘুরে দাঁড়াবে কিনা, লাস্ট উইকে আমরা বাজার ঘুরে দাঁড়ানোর মতো একটা এরকম একটা সংকেত পেয়েছি বাজারের মধ্যে। গত কার্যদিবসও, গত বৃহস্পতিবার আমরা দেখেছি বাজারের ইন্ডেক্সের একটা ভালো রিটার্ন ছিল। আবার সপ্তাহের শুরুতে রবিবারও একটা ভালো একটা রিটার্ন দিয়ে সপ্তাহটা শুরু হয়েছিল, সপ্তাহ শেষেও সেটা ধরে রেখেছে। তো মাঝখানে 2 দিন আবার মার্কেটে কারেকশন ছিল, বাট আমি যেটা আমরা দেখেছি যে ওভারঅল উইকটা একটু ভাইব্রেন্ট উইক ছিল। অনেক সপ্তাহ পরে টার্নওভারও 700-800 কোটি টাকা আমরা দেখেছি। হ্যাঁ, তো সবকিছু মিলায় বাজারের মধ্যে একটা ঘুরে দাঁড়ানোর যে যখন সাইন বা লক্ষণ, ওইটার একটা ইনিশিয়াল একটা সিমটম দেখা গিয়েছে। ম্যাটার হচ্ছে যে একটা সপ্তাহ আসলে এত সময় ধরে বাজার একটা নেগেটিভ সেন্টিমেন্টে থাকার পর একটা সপ্তাহ আসলে এনাফ না, মানে এটা একটু কন্টিনিউশন লাগবে ওই কনফিডেন্সটা বিল্ড আপ হওয়ার জন্য। বাট এটা যদি আমরা নেক্সট উইকের শুরুতে এই কন্টিনিউশনটা দেখতে পারি যে বাজারের মধ্যে মুভমেন্ট হচ্ছে, টার্নওভার হচ্ছে, এবং বাজারও আপওয়ার্ড মুভমেন্ট না হলে অ্যাটলিস্ট সাইডওয়েজ একটা মুভমেন্ট আছে, তখন ইনভেস্টরদের কনফিডেন্সটা আরো বাড়বে, আরো ফ্রেশ ফান্ড তখন ফ্লো হবে বাজারে। এইভাবে কিন্তু মোমেন্টাম ডেভেলপ করে। যে অনেক ফান্ড ম্যানেজার আছে, আপনি বাইরে যখন আপনি ফান্ড ম্যানেজারদের ইন্টারভিউগুলো দেখবেন বা তাদের এই আর্টিকেলগুলো পড়বেন, যেমন একজন ফান্ড ম্যানেজার ছিলেন, ওনার একটা স্ট্র্যাটেজি ছিল যে বাজার যদি কখনো বিয়ারিশ ফেজে থাকে, এখান থেকে যদি বাজার কখনো 4% রিটার্ন না দেয় বটম থেকে, তার আগে সে পজিশন দেয় না। সে মনে করে তার একটা বেঞ্চমার্ক ছিল 4% রিটার্ন দিলে বটম থেকে, তাহলে বাজারে তেমন একটা মোমেন্টাম ডেভেলপ হতে যাচ্ছে, ইনভেস্টরের মধ্যে আবার কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে, মেবি এখান থেকে আরো একটা এক্সটেন্ডেড র্যালি তখন পাওয়া যাবে। তো এখনো কিন্তু আমাদের সেরকম কোনো রিটার্নটা হয়নি, বাট ওটা যদি হায়ার হাই দেখার অপেক্ষা, হ্যাঁ ইভেন হায়ার হাই না হয়েও যদি বটম থেকে আমরা দেখি যে একটা 3-4%, 5% একটা র্যালি হয়ে আসছে, তখন দেখা যাবে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। তো আমাদের ইনভেস্টরদের সেন্টিমেন্ট কিন্তু আসলে চেঞ্জ হতে সময় লাগে না। যেমন আবার যদি 3-4 দিন বাজার খুব ভাইব্রেন্ট থাকে, বাজার কিছুটা আপ থাকে, তখন দেখবেন সবাই হঠাৎ করে একটা যে খুব নেগেটিভ বা একটা
একটা বিয়ারিশ সেন্টিমেন্ট ছিল, এখান থেকে দেখবেন যে একটা বুলিশ সেন্টিমেন্টে কনভার্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে, তখন আবার ফান্ড ফ্লো হবে এবং ফ্রেশ ফান্ড যারা আনবে তারা তাদের জন্য ইটস এন অপরচুনিটি। আর এখন আজকে আমরা মূলত আপনার কাছ থেকে যারা এক্সপেকটেশন ছিল যে আসলে বাংলাদেশি ইকোনমি ভালো করছে, স্টকগুলো কোম্পানিগুলো ভালো করছে, কিন্তু তারা বিক্রি করেনি, তো ফ্লোরের কারণে হয়তো তাদের মানে এক্সিট সিদ্ধান্তটা ঠিকমতো চাইলেও নেওয়া যায়নি, যে অনেক অনেক শেয়ার আপনার ফ্লোর থেকে শার্প ফল হয়েছে, পোর্টফোলিওগুলোতে লোকসান। আমি নিশ্চিত যে বিভিন্ন মিউচুয়াল ফান্ডেও এবছর কিছু লোকসান গুনতে হবে বিকজ অফ দ্য মানে আনরিয়ালাইজড ক্যাপিটাল লসেস। তো এই লসটা রিকভারি, যে আপনি আসলে আপনার পরামর্শ আমরা যে কিভাবে আসলে এই রিকভারির জন্য আমরা আগাবো। জি জি, সুন্দর প্রশ্ন। আসলে কোনো কোনো বছর ব্যাড ইয়ার যাবে, আপনি যেটা বললেন এটা যে কোনো বাজারে, আমাদের বাজারটা একটু বেশি দিন ধরেই খারাপ যাচ্ছে বলতে হবে ওভারঅল। বাট এখন যখন ব্যাড ইয়ার যেটা চলে যায়, এখানে যেটা হয় যে এই সময়টা তার কমন যে মিস্টেকটা হয় রিকভার করতে যে ডেসপারেসি, ইনভেস্টররা তখন দেখা যায় খুব বেশি ডেসপারেট হয়ে যায় লস রিকভার করার জন্য, এবং তখন তারা যে ঠিক আছে 40% 50% লস রিকভার হয়ে গেছে, আমার ক্যাপিটাল জাস্ট হাফ হয়ে গেছে, আমি এখান থেকে কি করে এখন তাড়াতাড়ি করে আমি লস রিকভার করতে পারবো, খুব তাড়াহুড়াটা করতে যে, এবং খুব ডেসপারেসির জন্য, ডেসপারেসিতে আসলে কখনো ভালো রেজাল্ট নিয়ে আসে না। এটা দেখা যায় তখন কি হয়, অবস্থাটা আরো খারাপ করে ফেলে। এই সময় কমন যে মিস্টেকগুলো হয়, মিস্টেকগুলো অ্যাভয়েড করতে হবে। কমন একটা মিস্টেক হয় হচ্ছে অনেক সময় যেটা করে সবাই, যে তখন তারা ভাবে যে আমি খুব, অনেক সময় এরকম অনেক ফেসবুক গ্রুপ বলেন, হ্যাঁ, বা এরকম ইনভেস্টর কমিউনিটির মধ্যে এরকম ইয়ে থাকে যে মানি ডবল শেয়ার, হ্যাঁ, বা ট্রিপল হয়ে যাবে, এরকম খুব হাই রিস্ক শেয়ারের দিকে তখন তারা এই গুজব ভিত্তিক যে বিনিয়োগগুলো হয়, এটাতে তখন তারা ঝুঁকে পড়ে যে হ্যাঁ আমি টাকা যদি ডবল করা যায় তাহলে আমি হয়তো আবার লসটা রিকভার হয়ে যাবে, আমার 40-50% লস আছে। বাট খেয়াল করতে হবে যে মানে এনিথিং টু গুড টু বি ট্রু, হ্যাঁ, এরকম যদি হয় সেটা আসলে মানে টু গুড টু বি ট্রু, এটা আসলে ট্রু হওয়ার চান্সটা খুবই কম। তো কোনো কিছু যদি খুব বেশি লুক্রেটিভ মনে হয়, খুব বেশি ভালো মনে হয় যে এত ভালো, আসলে মানে এত ইজি, এত ভালো, তাহলে বুঝতে হবে যে এখানে ঝামেলা আছে। কোনো স্ক্যাম আমরা যেভাবে ধরতে পারি, স্ক্যামে যেটা হয় যে খুব টু গুড টু বি ট্রু, হ্যাঁ, তো ওটা আমরা তখন বুঝি আমাকে আসলে লাভ করিয়ে দেওয়ার জন্য এই গ্রুপগুলো যে দে আর নট বর্ন ফর দিস, হ্যাঁ হ্যাঁ, এবং তারা বলছে যে এটা গেলে তো ডবল হবে টাকা, সেও হয়তো বা ইন্টেনশনালি বলছে তা না, সেও এটা বিলিভ করছে, কিন্তু ভাবতে হবে যে আসলে টাকা ডবল হবে এটা কি এত সোজা, হ্যাঁ, বা এটা মানে আমি এরকম 3টার কথা শুনলাম, 3টার মধ্যে একটা হয়তো ডবল হলো, 2টা আবার হাফ হয়ে গেল, আলটিমেটলি আমার নেট পোর্টফোলিওতে লসই হলো এবং আরো লস বেড়ে গেল। তো এই ধরনের ইয়েতে তখন দেখা যায় তারা পজিশনগুলো নিয়ে থাকে, হয়তো খুব নর্মালি এই গুজবগুলো একটু আজে বাজে ছোট কোম্পানিগুলো নেই বেশি ছড়ায়, তো এগুলোতে দেখা যায় তারা পজিশন নিয়ে ফেলে ডেসপারেটলি। এই সময় তখন দেখা যায় লসটা রিকভার করা আরো ডিফিকাল্ট হয়ে যায়, বরঞ্চ লস আরো বাড়ার চান্স থাকে। আরো একটা কমন মিস্টেক যেটা হয় যে এই সময় অনেকে মার্জিন লোনের দিকে ঝুঁকে যায়, যে আমি মার্জিন আরো বাড়ানো যায় কিনা, বা আমি কিছু ক্যাপিটাল ইনজেক্ট করে সাথে আরো মার্জিন নেই। তো মার্জিনটা আমি আসলে ক্যাপিটাল মার্কেটে কখনো সাপোর্ট করি না, মানে আনলেস যদি মার্কেট খুবই বুল মার্কেট এবং খুবই তার কনফিডেন্স না থাকে, হ্যাঁ, ইভেন কনফিডেন্স থাকার পরেও আমি পার্সোনালি মার্জিন লোনটা তো সাপোর্ট করি না, কারণ এখানে তার কলটা যদি কোনো কারণে ভুল হয়ে যায় তার হিটটা তখন দেখা যায় অনেক বেশি হয়ে যায়। তার এখানে একমাত্র মার্জিন লোন দিয়ে একজনের শেয়ার মার্কেটে নিঃস্ব হওয়ার সুযোগ থাকে, একদম জিরো হয়ে যাওয়ার সুযোগ থাকে। বাট মার্জিন লোন না দিলে কিন্তু ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে আপনি নিঃস্ব হওয়ার সুযোগ নাই, তো লস হতে পারে বাট আপনি নিঃস্ব হবেন না, এবং সেটা রিকভার করার আপনার সুযোগটা তৈরি হবে। তা আমার মনে হয় যে 2টা কমন মিস্টেক অ্যাভয়েড করা উচিত এই ক্ষেত্রে, এই ডেসপারেসিটা না দেখায়, এবং দ্বিতীয়ত তার যে কারেন্ট পোর্টফোলিওটা, এখানে তাকে রিথিঙ্ক করতে হবে, রিস্ট্রাকচারিং করতে হবে। আমাদের কমন আরেকটা জিনিস যেটা থাকে যে আমরা এভারেজ ডাউন খুব পছন্দ করি, যে আমি এই শেয়ারটা পছন্দ ছিল, এটা 30% কারেকশন হয়ে গেছে, আমি এভারেজ ডাউন করি, এভারেজ ডাউন করলে আমার হয়তো এটা যখন ঘুরে দাঁড়াবে আমার বেটার হবে। বাট আমি মনে করি এটা সব ক্ষেত্রে যে রাইট ডিসিশন বা বেস্ট ডিসিশন তা না। আমার যদি মনে হয় যে 30% পড়ে গেছে এবং কোম্পানির সেই সাথে ফান্ডামেন্টালও চেঞ্জ হয়ে গেছে, কোম্পানির অবস্থা আগে যেরকম ছিল সেরকম না, কোম্পানির অবস্থা খারাপ হচ্ছে এবং সামনে আরো খারাপ হতে পারে, সেই ক্ষেত্রে আমার এভারেজ ডাউন করা উচিত নয়। সেই ক্ষেত্রে আমার যেটা উচিত যে আমার সেই কোম্পানি সেল অফ করে দেয়, লসটা নিয়ে না, লসটা নিয়ে আমার তখন খুঁজে বের করা যে আমি হয়তো এই কোম্পানি আমার 1 বছর আমি চিন্তা করলাম, আমার যে অবস্থা আমি নিউট্রালি চিন্তা করতেছি, আমার ইমোশনটাকে বাদ দিয়ে চিন্তা করছি, আমি এটাকে হোল্ড করছি দেখে পজিটিভলি চিন্তা করছি তা না, ইমোশন বাদ দিয়ে চিন্তা করে দেখছি এই কোম্পানির সামনের বছর আরো 10% কারেকশন হওয়ার চান্স আছে,
আর্নিংয়ে ডি গ্রোথ আছে, ভার্সেস আরেকটা কোম্পানি যেটাতে 30% গ্রো করার চান্স আছে সামনে এবং একটা লুক্রেটিভ প্রাইসে, ফেয়ার প্রাইসে আছে, তখন আমার উচিত এটা সেল অফ করে সেই কোম্পানিতে ইনভেস্ট করা, রিস্ট্রাকচারিং করা। অন দ্য আদার সাইড এভারেজ ডাউন তখন আবার মিনিংফুল হওয়া উচিত যদি মনে হয় এটা 30% কারেকশন হয়েছে বাট স্টিল এটা ফান্ডামেন্টালি কোনো চেঞ্জ আসেনি এবং আমার মনে হচ্ছে এটা ভ্যালুয়েশন এখান থেকে আরো 40%, 50% উপরে আছে। তো এটা যেটা হয়েছে ওভারঅল মার্কেটের কারণে বা ইনভেস্টর সেন্টিমেন্টের কারণে, বিশেষ কোনো কারণে, একটা শর্ট টার্ম কারণে এটা প্রাইসটা কারেকশন হয়ে গেছে, অথবা কোনো একটা সেল প্রেশার আসছে যেটা আসলে ফান্ডামেন্টালের কিছু না। একটা ফরেন হোল্ডিং ছিল, ফরেন হোল্ডিংরা তারা এই কোম্পানিকে পছন্দ করেনি তাও না, তারা বাংলাদেশের এক্সপোজারই কমাতে যাচ্ছে, এই জন্য তারা তাদের ইনভেস্টমেন্ট ইভেন সাউথ এশিয়ার এক্সপোজার কমাতে যাচ্ছে। তো এই কারণে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সব জায়গাতে ইনভেস্টমেন্ট গুটাই ফেলছে। এই কোম্পানিতেও তাদের একটা সাইজেবল ইনভেস্টমেন্ট ছিল, তাদের সেল প্রেশার ছিল, এবং আমাদের লোকাল ইনভেস্টররা এটা খুব কমন স্টোরি যে আপনার এই সেলটা অ্যাবজর্ব করতে পারেনি বা তারা ওই সুযোগটা নিতে চেয়েছে, দেখে আরো কতখানি পরে প্রাইস, আরো চিপ প্রাইসে কিনবো, তো ওই কারণে প্রাইস পড়ে গেছে। বাট ফান্ডামেন্টালি এটা ভ্যালুয়েশন এখন অনেক হাই লেভেলে আছে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি তার উচিত এভারেজ ডাউন করা, এটাতে আরো পজিশন বিল্ড আপ করা এবং এটা তার জন্য একটা অপরচুনিটি। তো আমার মনে হয় যে রিস্ট্রাকচারিং পোর্টফোলিও করার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। আমার নিউট্রালি চিন্তা করতে হবে, আমার হোল্ডিং এ যে স্টক আছে এটা আমার হোল্ডিং আছে দেখে এটাকে আমার পজিটিভলি ভেবে জাস্ট এভারেজ ডাউন করতে থাকবো তা না। আমার চিন্তা করতে হবে আমার হোল্ডিং এ যে স্টক আছে প্লাস হোল্ডিং এ যে স্টক নাই, দুটাকে সমান ইম্পর্টেন্স দিয়ে যেটাকে আমার মনে হয় যে বেটার, আমাকে নিউট্রালি যে আমার কাছে এখন ফ্রেশ টাকা আছে, আমার যে পোর্টফোলিও আছে এটা আমি ভুলে যাব, এই টাকা দিয়ে আমি এখন কোন স্টকগুলো আমার কাছে মোস্ট লুক্রেটিভ মনে হচ্ছে, সেই মোস্ট লুক্রেটিভ স্টকের লিস্টে যদি আমার এক্সিস্টিং 4টা শেয়ার চলে আসে আমি 4টাকে এভারেজ ডাউন করবো, এর বাইরে যদি 3টা শেয়ার আসে আমি 3টাকে কিনবো। ওই 3টাকে কেনার জন্য আমার এখানে যাই যেগুলো শেয়ারগুলো আছে মনে হচ্ছে অত ভালো পারফর্ম করছে না বা করবে না, সেটা আমি লস নিয়ে নেব। এইভাবে রিস্ট্রাকচারিং করলে আমার মনে হয় সেক্ষেত্রে তার আলটিমেটলি তার ঘুরে দাঁড়ানোটা সহজ হবে। তবে এটা খেয়াল রাখতে হবে, এখন যদি কারো 30-40% লস হয় তার এখানে রিজনেবল একটা এক্সপেকটেশন থাকতে হবে। সে যদি এখন ভাবেন আমি 40%টাই আমি আবার 3 মাসের মধ্যে রিকভার করে ফেলবো, আর এখানে 1 বছরের মধ্যে 50% লস রিকভার করতে হলে 100% প্রফিট করতে হয়। এক্স্যাক্টলি। সো এটাও তার একটা রিজনেবল টার্গেট করতে হবে যে আমি এটাকে ইমিডিয়েটলি হয়তো হবে না, বাট আমার 2 বছর সময় লাগবে, 3 বছর সময় লাগবে, বা আমি আরো ফ্রেশ ফান্ড ইনজেক্ট করতে থাকবো। তো একসাথে মিলে আমার যে টোটাল মানে ইম্প্যাক্টটা এটা আলটিমেটলি রিকভার হয়ে যাবে। আই থিংক দ্যাটস দ্য অ্যাপ্রোচ। ভ্যালু স্টক, গ্রোথ স্টক, আপনারা যে ফান্ড আনার কাজ করছেন আমি যতটুকু জানি যে গ্রোথ ফান্ড দিয়ে আপনারা এমসিতে প্রথম ফান্ডটা হবে গ্রোথ ফান্ড। জি, এই দুইটা ইনভেস্টমেন্টের বেসিক্স আর কি যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ। ভ্যালু স্টকটা হচ্ছে এই ধরনের স্টকগুলো যেটা আপনার একটা মোটামুটি এটার ক্যাশ ফ্লোটা, আর্নিংটা একটা ফোরকাস্ট করা যায়, স্টেবল, হ্যাঁ, এবং সেই কোম্পানিটা এখন এরকম একটা প্রাইসে ট্রেড হচ্ছে যে মনে হচ্ছে যে এটা একটা বার্গেন বাই, চিপ প্রাইসে আছে, লাইক এটা পি রেশিও হচ্ছে মাত্র 8, হ্যাঁ, ডিভিডেন্ড যেটা পাচ্ছে এখান থেকে ডিভিডেন্ড ইল্ড আছে 5-6%। তো আমি সব কিছু মিলে এটা চিপ এবং ওরকম রিস্ক নেই। আমি এটা যদি স্টকের দাম নাও পড়ে আমি 5-6% ডিভিডেন্ড ইনকাম হচ্ছে বা 4% উপর ডিভিডেন্ড ইনকাম হচ্ছে, সব কিছু মিলে আপনার একটা কমফোর্ট জোনে ইনভেস্ট করার মতো। এবং সেই সাথে কোম্পানিগুলো দেখা যায় যেহেতু যে কোম্পানিগুলো স্টেবল ইনকাম হয়, একটা স্টেবল ডিভিডেন্ড দেয়, এই কোম্পানিগুলো আসলে দেখা যায় তার বিজনেস একটা ম্যাচিউরড স্টেজে থাকে, সে অনেক বছর ধরে বিজনেস করে আসছে, তার ওইভাবে প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে, তার ওইভাবে গ্রো করার সুযোগ দেয়। আবার কোম্পানি হঠাৎ করে মানে বন্ধ হয়ে যাবে বা তার আর্নিং অনেক ফল করে যাবে সেই সুযোগও নাই, কারণ সে অনেক বছর একটা যেটা বললেন প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে। তো এই কোম্পানিগুলোকে আমরা নর্মালি যেটা বলে থাকি ভ্যালু স্টক, বা এই কোম্পানিতে যারা ইনভেস্ট করতে পছন্দ করে ভ্যালু ইনভেস্টিং বলে থাকে। তো এই কোম্পানির সুবিধা যেটা অনেকটা শুনেই বোঝা যাচ্ছে যে আমি একটা স্টেবল রিটার্ন পাবো, কিন্তু আমার আহামরি রিটার্ন হবে না, আবার অ্যাট দ্য সেম টাইম আমার লস হওয়ার চান্সটা কম, কোম্পানি হঠাৎ করে যে আর্নিংয়ে ধস নামবে সেই সুযোগটা কম। নর্মালি দেখা যায় আপনার বাইরের দেশে ইউটিলিটি কোম্পানিগুলা একটা ভ্যালু স্টক হিসেবে ট্রেড হয়, হয়তো ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছে, গ্যাস সাপ্লাই দিচ্ছে, তাদের আর্নিং মোটামুটি আমরা জানি, ডিমান্ডও মোটামুটি কোনটুক বাড়বে আমরা জানি, তো আমরা জানি এটা স্টেবল আমাদের ক্যাশ ফ্লো হতে থাকবে। আমাদের দেশে আনফর্চুনেটলি এই যে ইউটিলিটি কোম্পানিগুলো যেগুলো গভর্নমেন্ট ওন কোম্পানি অত ভালো করতে পারে না, এটা মনে করি যে গভর্নমেন্টের পলিসি লেভেলে অনেক ল্যাকিংসের জন্য তারা টাইম টু টাইম অনেক পলিসি চেঞ্জ করছে, যেটাতে মাইনরিটি ইনভেস্টর যারা শেয়ার মার্কেটে ইনভেস্টর তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কারণে ট্রাস্ট করতে পারে না। বাট বাইরে কিন্তু এগুলো ভ্যালু স্টক হিসেবে খুব পপুলার। বাট আমাদের এখানে অনেক ম্যাচিউরড প্রাইভেট সেক্টর কোম্পানি আছে যেগুলো ভ্যালু স্টক
হিসাবে আমি মনে করি গুড ইনভেস্টমেন্ট। এই সময় এরকম অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। আর তার বিপরীতে গ্রোথ ইনভেস্টমেন্ট, গ্রোথ ইনভেস্টমেন্টটা হচ্ছে আমি অন দ্য আদার সাইড, এটা হচ্ছে মুদ্রার অন্য পিঠটা, যেটাতে আমরা মনে করি যে এই টাইপের কোম্পানিগুলা যেগুলো এখন একটু আর্লি স্টেজে আছে তাদের বিজনেস গ্রোথের, বাট কোম্পানিগুলো অনেক গ্রো করার অপরচুনিটি আছে। এখান থেকে তার গ্রোথ অপরচুনিটি আর্নিংয়ের বলি, ক্যাশ ফ্লো বা সব কিছু বিজনেস সাইজের ম্যাসিভ বা অনেক হাই। আমার কাছে মনে হচ্ছে যে কোম্পানি যে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছে এটা নতুন প্রোডাক্ট, ইনোভেটিভ প্রোডাক্ট, বাট এটার মার্কেট এখনো ছোট ওভারঅল, বাট এটা মার্কেট বড় হয়ে যাবে। মেবি নিউ টেকনোলজি গ্রো করার যে পটেনশিয়াল আছে, হ্যাঁ, বা তার মধ্যে আমি এমন বা তার কোম্পানির মাইন্ডসেটে বা কালচারের মধ্যে একটা গ্রোথের একটা ইয়ে আছে, কালচার আছে, যে তারা সবকিছু নতুন কিছু করার চেষ্টা করে এবং বিশেষ সেটা ক্লিক করে, ভালো করে। হয়তো নতুন প্রোডাক্ট আনছে তারা টাইম টু টাইম। অনেক কোম্পানি দেখবেন তাদের প্রোডাক্ট লাইনে চেঞ্জ আনতেছে এবং তারা বারবার রিভিউ করতেছে তাদের আগের প্রোডাক্ট লাইনকে আরো বেটার করা যায় কি করে। হ্যাঁ, তারা ম্যানেজমেন্টে চেঞ্জ আনতেছে, প্রসেসে চেঞ্জ আনতেছে, এক্সপেনশন করে যাচ্ছে। এরকম কোম্পানি কিন্তু আমরা অনেক দেখতে পাই। যখন সেগুলো এই কোম্পানিগুলো কি আপনার সাধারণত যে ভ্যালু স্টকের মতো আপনার যে কি বলে যে একটু সস্তায় পাওয়া যায় নাকি এগুলো এক্সপেন্সিভ? ভালো একটা প্রশ্ন করছেন। হ্যাঁ, আমি এই পয়েন্টটাতে মিস হয়ে যেত। ভ্যালু স্টক আমরা যেটা বলছি যে এটা লো পি, হ্যাঁ, প্রাইস টু বুক ভ্যালু বা প্রাইস টু আর্নিং রেশিও, এই রেশিওগুলো কম থাকে, ইনভেস্টরদের ফেভারে থাকে। গ্রোথ স্টকগুলো অন দ্য আদার সাইড দেখা যায় নর্মালি এক্সপেন্সিভ হয়ে থাকে। পি রেশিও নর্মালি দেখা যায় হাই থাকে। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে এটা মানে এই না যে পি রেশিও হাই হলে কিনতে হবে, তা আমি বলছি না। হ্যাঁ, কিন্তু গ্রোথ স্টকে যেটা হয়, গ্রোথ নাই তারপরেও পি হাই হতে পারে, রাইট, তারপরে পি হাই হতে পারে, এক্স্যাক্টলি। কিন্তু গ্রোথ স্টকগুলোতে নর্মালি পি হাই থাকে, যেই কারণে যে ইনভেস্টররা বিলিভ করে, আরো অনেক ইনভেস্টররা বিলিভ করে যেটা তো অনেক গ্রো করবে কোম্পানিটা। তো আমি এটা পি এখন যদি 30 হয়, আর আর্নিং যদি ডবল হয়ে যায়, ইপিএস যদি ডবল হয়ে যায়, তাহলে সামনের বছর এটা পি হয়ে যাবে 15। হ্যাঁ, এটা আরেকটা বছর যদি ডবল হয়, পি হয়ে যাবে 7.5। তারপর যদি এটা 15%, 20% করে গ্রো করতে থাকে, 10 বছর এটা পি এখনকার প্রাইস আমি যদি কিনি হয়ে যাবে 2। তো অ্যাকচুয়ালি ইন 10 ইয়ার্স টাইম পিরিয়ডে ইটস এ ভেরি চিপ স্টক। যদি গ্রোথটা না হয়, রাইট, এক্ষেত্রে আমার সেফগার্ড কি হবে? হ্যাঁ, এটাও মানে খুব মানে আপনি যেটা বললেন এই জিনিসটা আমি বলতাম এরপরে, যে গ্রোথ যদি না হয় এই কোম্পানিতে, আমি যেহেতু হাই পিতে কিনতেছি বা একটা এক্সপেকটেশন, একটা অ্যাজাম্পশনে কিনতেছি যে কোম্পানিটা খুব গ্রো করবে ফাস্ট, সো এটা আমি বেশি টাকা দিয়ে কিনলে, বেশি পি দিয়ে কিনলেও প্রবলেম নাই, এটাতে আমি রিটার্ন পাবো। বাট আমার এই অ্যাজাম্পশনটা যদি ঠিক না হয়, এই গ্রো যদি না করে, আমি ধারণা করলাম এটা সামনের 10 বছর এটা গ্রোথ হচ্ছে 5 টাইমস হয়ে যাবে আর্নিং এর, বাট সেটা হলো না, এটা মাত্র ডবল হলো। বাট আমি 5 টাইমস চিন্তা করে এটাকে প্রাইস দিয়ে কিনছি, ডবল হলে তো তখন এটা আমার অ্যাকচুয়াল জিনিসটা মিট করবে না, আমি যেটা প্রাইস যেটা এক্সপেক্ট করছি যেটা মুভ করবে, মিট করবে না, বরঞ্চ আমার প্রাইস আরো পড়ে যাওয়ার তখন হাই চান্স থাকে। তো এই কোম্পানিগুলো আমরা যেহেতু একটু হাই প্রাইসে কেনা হয়, পিটা হাই থাকে, দেখা যায় এগুলোতে লস হওয়ার চান্সটা বেশি থাকে। এবং গ্রোথ যদি না করে, সেখানে ইনভেস্টরদেরকে অবশ্যই এই কোম্পানিগুলোতে মানে গ্রোথ স্টকের জন্য আপনার হোমওয়ার্কটা বেশি ভ্যালু স্টকের থেকে। এটাকে অনেক মানে প্রথমে কেনার সময় তো অনেক ঘেটে রিসার্চ করে অ্যানালাইসিস করে কিনতে হবে। আমরা বেশ কিছু স্টক এই যে গত দশকে আমরা যদি বলি যে ইফাদ অটোস, যে বিবিএস কেবলস, এগুলো আসলে গ্রোথ ছিল, রাইট, বাট আমরা এটা ধরে রাখতে পারি না, এখন ডিগ্রোথে চলে আসছে এবং কত আপনার যে কোম্পানি মার্কেটও দেখেছি এটা ম্যাসিভ লস হয়েছে যারা ইনভেস্ট করেছে, তখন তারা হ্যাঁ এটাকে গ্রোথ মনে করে। তো এটাতে মানে এটা ঠিকই বলেছেন, তাদেরকে এটা হাউ টু প্রোটেক্ট মাই পোর্টফোলিও ফ্রম সাচ ডিক্লাইনস, রাইট। ফার্স্ট থিং হচ্ছে গ্রোথ স্টক আমি কেনার আগে তো হোমওয়ার্ক করবো, বাট আমার হোমওয়ার্ক রং হতে পারে বা হোমওয়ার্ক রাইট হতে পারে, পরবর্তীতে কোম্পানি কোনো ডিসিশন যেটা আমার কন্ট্রোলে নাই সেটার কারণে এটা দেখা যায় গ্রোথটা হলো না, বা কোনো ম্যাক্রো ইকোনমির কারণেই তার গ্রোথটা হলো না। দেখা হলো যে ইফাদ অটো যেরকম, তার ইন্টারেস্ট রেটের উপর তার অনেক ডিপেন্ডেন্সি আছে, তাহলে ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গেলে তার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট হলো, যেটা তার কন্ট্রোলে নাই। ডিমান্ড কমে গেল, তারপরে এসে আপনার করোনা, হ্যাঁ অনেক এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে হতে পারে। তো এখানে তার প্রোটেকশনের জন্য যেটা করা উচিত আমার যেটা মনে হয়, তার খুব কন্টিনিউয়াস এখানে ফলো আপে রাখতে হবে। মানে কি হচ্ছে আমার এই হোল্ডিং এর স্টকগুলোতে, আমি একবার হোমওয়ার্ক করে বাই করে ফেলাম, আমার কাজ শেষ না আসলে। মানে দেখতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমি এটা ভেবেছিলাম, বাট এখন তো এইটা যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে না, এটা চেঞ্জ হচ্ছে। তো এটা চেঞ্জ হচ্ছে, এটাও কি টেম্পোরারি নাকি এই চেঞ্জটা হবেই,
যদি চেঞ্জ হয় তাহলে আমার অ্যাকচুয়াল ভ্যালুয়েশন তাহলে কতটা চেঞ্জ হবে। তখন যদি মনে হয় না আমার ভ্যালুয়েশন ছিল আমি 20 টাকাতে কিনছিলাম, ভ্যালুয়েশন ছিল 40 টাকা, আমার এক্সপেকটেশন ছিল 40 টাকা এটা রিচ করবে, বাট এই ঘটনার কারণে ভ্যালুয়েশনটা চেঞ্জ হয় আবার 20 টাকায় হয়ে গেল, তো এটা আমার আসলে এখন এরকম কোনো অপরচুনিটি নাই। ইন দ্যাট কেস তখন তার যেটা করতে হবে, এখান থেকে যখনই সে এরকম কিছু রেড সিগন্যাল পাবে তার তখন সেখান থেকে এক্সিট নিয়ে নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম তার যদি তার এই মানে এই ফলোআপটা সে না রাখে তখন আমার মনে হয় যে তার জাস্ট কিনে সে হোল্ড করলে এখান থেকে রিটার্ন আলটিমেটলি রিয়েলাইজ করাটা খুব ডিফিকাল্ট হবে। তো ফলোআপটাই মনে করি মেইন ওয়ে তার ক্যাপিটাল প্রোটেকশনের জন্য। ক্যাপিটাল প্রোটেকশন, যারা ক্যাপিটাল প্রোটেক্ট করতে পেরেছে তারা আবারও একটা যখন পটেনশিয়াল থাকে তারা এটা আবার ইউটিলাইজ করতে পারছে। রাইট, ক্যাপিটাল প্রোটেকশনটা আসলেই ইম্পর্টেন্ট। এখন আমরা ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনে আসি যে আপনারা নতুন ফান্ড আনছেন, আরও ফ্রেশ ইনজেকশন আসবে মার্কেটে, এর মধ্যে আসলে কোন কনটেক্সটে আমরা আছি এই মুহূর্তে আর কি? আমি মনে করি এটা খুব ভালো একটা সময় আসলে। আমি এটা একটা ভালো অপরচুনিটি মনে করি ফ্রেশ ফান্ড আসার জন্য, এবং এটা শুধু এখন না, আমার মনে হয় পুরো এই বছরটা ধরে অপরচুনিটি আমরা পাবো টাইম টু টাইম। মার্কেট বেড়ে গেলে যে ওটা জাস্ট 1 মাস বেড়ে থেমে গেল তা আসলে না। এটা আমার মনে হয় এটা যদি মার্কেট একটা বটম ব্রিজ করে যায়, এটা যখন সবাই আইডেন্টিফাই করবে এরপর থেকে মার্কেটে টাইম টু টাইম অপরচুনিটি আসতে থাকবে। তো এবং ইন্টারেস্ট রেটটাও আমার যেটা মনে হয় এটা অনেকটা পিকের কাছাকাছি চলে আসছে, এবং এখান থেকে খুব বেশি আর হয়তো বা 1-2 মাস হয়তো বা আরেকটা আপওয়ার্ড ইয়ে আমরা দেখতে পাবো। অলরেডি স্লো হয়ে আসছে ইন্টারেস্ট রেটের আপওয়ার্ড ট্রেন্ডটা। তো এটা আমার কাছে মনে হয় যে আলটিমেটলি স্টেবল হয়ে যাবে এই অর্থ বছরের শেষ দিকে, জুনের শেষের দিকে। তারপর থেকে যদি আর ইন্টারেস্ট রেটের আপওয়ার্ড ট্রেন্ডটা না থাকে, একটা সময় পর আবার ইন্টারেস্ট রেটটা আমার কাছে একটু ডাউনওয়ার্ড ট্রেন্ড আমরা দেখতে পাবো। এক্সটার্নাল ফ্যাক্টর যেগুলো বা আমাদের যে এক্সটার্নাল অ্যাকাউন্টস গুলো, এগুলোতে কোনো এগুলোতে প্রেসার, আমাদের কিছু প্রেশার আমরা তো এটা আগে থেকে দেখে আসছি, মানে এটা নতুন কিছু না। বাট পজিটিভ সাইডে যেটা আমরা দেখতে পাচ্ছি যে রেমিটেন্সের একটু ইয়েটা এখন বেটার আগের থেকে। তো এই কারণে ফরেন কারেন্সির উপর প্রেশারটাও কিন্তু এখন কিছুটা কম, এবং আমরা দেখছি যে এক্সচেঞ্জ যেটা এখন আগে থেকে অনেকটা স্টেবিলাইজ হয়ে আসছে। এটাও যে আগের মতো এখন ম্যাসিভ জাম্প করার মতো রিস্কটা এখন দেখছি না। নর্মাল একটা বছরে 5-7% একটা টাকা ডেপ্রিসিয়েশন যেটা ইন্ডিয়াতে হয়ে আসছে, এটা আমাদের হতেই পারে। বাট এরকম করে বিগ শক যেটা আমরা এর আগে দেখেছি, ডলার 30% অ্যাপ্রিসিয়েট করে গেছে, সেই সম্ভাবনা আমার কাছে এখন মনে হচ্ছে না সেটা আছে। আসলে ওইগুলো মানুষের মধ্যে একটা ট্রমা কিন্তু হয়ে গেছে যে আপনি ইন্টারেস্ট রেট, তারপরে হচ্ছে এক্সচেঞ্জ রেট, তারপরে স্টক প্রাইস, সবকিছুকেই আপনার কন্ট্রোল করে এক পর্যায়ে কিন্তু কোনোটাই আসলে কন্ট্রোলে রাখা যায়নি। এবং একটা যে কি বলে যে পেন্ডিং এফেক্ট ছিল অনেকদিন পর, দ্যাট ক্রিয়েটেড দ্য শক। ইন্ডিয়াতে যদি দেখেন, আপনি যদি বলেন যে একজন সাধারণ মানুষকে যে আপনি সেভিংস থেকে এই শেয়ারটা কিনেন, তারা বলবে না আসলে শেয়ার মার্কেটে আমরা কমফোর্টেবল। বাট যদি আবার রিটার্ন হয় তখন কিন্তু আমরা দেখবো যে নাম্বার অফ পিও অ্যাকাউন্ট যেটা হয় সবসময়, তো ফ্রেশ 100 কোটি টাকার একটা ফান্ড, রাইট, আপনি ঠিক কিভাবে ইউটিলাইজ করবেন ফ্রম দিস উইক? বা আমি অনেকগুলা ব্লু চিপ ফান্ডামেন্টাল স্টক এখন মনে করি যে আন্ডার ভ্যালুড আছে মার্কেটে। তো আমার কাছে মনে হয় এই স্টকগুলোতে আমরা পজিশন নেওয়ার মতো এখন যথেষ্ট স্কোপ আছে, এবং খুব ডিফিকাল্ট হবে না, বরঞ্চ মনে হচ্ছে এটা খুব ইজি ডিসিশন হবে এই মোমেন্টে। তো ট্রেজারি রেটের রিটার্নও খুব ভালো, তা একটা পোর্শন হয়তো বা 30% হয়তো বা ট্রেজারি বন্ডে চলে যাবে এই মোমেন্টে, আমার যদি এখন এরকম ইয়ে থাকে। আর আমি হয়তো বা 60% আমি সেখানে এই ব্লু চিপ স্টকগুলোতে আমি যদি 10টা স্টকও কিনি, একটা ফান্ডের এভারেজে 6%-এর মতো করে ওয়েট অ্যালোকেশন হচ্ছে, সেখানে আমি ওয়েট অ্যালোকেশন করে ফেলবো। আর 10% ক্যাশ আমি হাতে রাখবো, যেটাকে আমি আরো অপরচুনিটি গ্র্যাব করার জন্য। তো আমার মনে হয় যেটা ডিফিকাল্ট না এই মোমেন্টে, কারণ এই মোমেন্টে আপনি যদি ভালো স্টকগুলো দেখেন আমাদের মার্কেটে যেগুলো আছে, এবং যেগুলো অনেক লম্বা সময় ধরে গ্রো করে আসছে স্টকগুলো, এবং তাদের পোটেনশিয়ালও আছে, আমাদের ইকোনমি গ্রো করার সাথে সাথে এই স্টকগুলো বা গ্রো করতে থাকবে। তো এগুলোতে আমার মনে হয় ইনভেস্ট করার মতো অনেক যথেষ্ট স্টকে এখন বাজারে আছে। ইকোনমিস্টে একটা আর্টিকেল দেখছিলাম যে আপনার ভারতীয়রা যেভাবে সঞ্চয় করে, দা ওয়ে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং
এই যে একটা লং বুল মার্কেট রাইট এবং তাদের যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি সব মিলিয়ে ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে এবং মানুষের বিহেভিয়ার তারা স্টক মার্কেটকে প্রেফার করছে। বাংলাদেশে যা ঠিক উল্টোটা হচ্ছে। এটি নিশ্চয়ই আপনারা কাজ করছেন ইন্ডাস্ট্রি থেকে, রেগুলেটরও কাজ করছে। আপনাদের এফোর্ট আসলে ঠিক যে ইন্ডিয়ান স্টোরিটা রেপ্লিকেশন রাইট কবে নাগাদ হতে পারে বাংলাদেশের কালচার, যে একজন মানুষ তার ভালো কয়েকটা স্টক থাকবে, গোল্ড থাকবে, স্টক যে ফ্যামিলির ওয়েলথের অংশ হতে পারে, এইটা বাংলাদেশে এক্সপেক্ট করছেন কিনা? না, এটা হবে, এটা হতে হবে আর কি। মানে আমাদের সাথে ইন্ডিয়ার সিমিলারিটি কালচারালি অনেক বেশি। ওরা আমাদের থেকে ক্যাপিটাল মার্কেটে আমি বলবো যে একটু বেশি এগিয়ে আছে, অনেক পুরনো ইতিহাস। বাট অন্য অনেক আদার সাইডে আমাদের সাথে দেখা যায় আমরা খুব তাড়াতাড়ি ওদের যেটা হয় আমাদের এখানে হয় একই টাইপেরই। বাট মিউচুয়াল ফান্ডটা বা ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্টটা এই জিনিসটা ইন্ডিয়াতে আরেকটু আগে শুরু হয়েছে এবং তারা আমাদের থেকে বেশ অনেকটা আগে আছে আমি বলবো। কিন্তু আমার মনে হয় যেটা বাংলাদেশ একটু দেরিতে হলে পিক আপ করে ফেলবে। মানে বিশেষ করে মিউচুয়াল ফান্ড বা যে ইনস্টিটিউশনের কাছে ফান্ড দিয়ে ম্যানেজ করানো, প্রফেশনালদের দিয়ে ফান্ড ম্যানেজ করানো, এই জিনিসটা আমার ধারণা যে আমরা 10 বছরের মধ্যে একটা ম্যাসিভ চেঞ্জ দেখতে পারবো আমাদের দেশে। এবং অনেক লোক এখন থেকে আরো বেশি তারা এডুকেটেড হবে এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে, পার্সোনাল ফিনান্স ম্যানেজমেন্টে, ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্টে। আর অনেক ভালো ভালো ফান্ড ম্যানেজারও আমরা এখন যারা অলরেডি আছে এভাবে হাইলাইটেড হচ্ছে না, তারাও আস্তে আস্তে করে হাইলাইটেড হতে থাকবে যখন আরও এখানে ম্যাস পার্টিসিপেশন হবে বা ইয়েতে পাবলিকের অ্যাজ এ ইনভেস্টর, তারাও ফলো করতে থাকবে যে কারা ভালো করছে কারা করছে না, এবং অনেকেই হাইলাইটেড হয়ে আসবে। অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড দেখা যাবে তখন ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড আমি বলতে যেটা বোঝাচ্ছি, আমাদের বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড বললেই সাধারণত ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডে যেটা এটা দেখে এবং তারা একটা ভুল মেসেজ পায় যে এগুলো তো অনেক কম দামে ট্রেড হচ্ছে, ভালো করছে না। হ্যাঁ, বাট ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে যেটা হয় যে আমরা যেই ন্যাফটা গ্রো করতে থাকে তার ইনভেস্টমেন্টটা যত গ্রো করতে থাকে ইনভেস্টরও সেই রিটার্নটাই পাবে, মার্কেট প্রাইসে কোনো ব্যাপার থাকে না। তো এটা তারা একটু ডিটেলে রিসার্চ করে দেখতে পারেন, তখন বুঝবেন যে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড আসলে প্রফেশনালদেরকে ড্রাইভ দিয়ে একটা ফান্ড ম্যানেজ করা, এবং এখানে অনেকেই অলরেডি ভালো করছে এবং সামনেও ভালো করবে, বাট এটা তখন আরো হাইলাইটেড হবে। এবং এখন যেরকম সবাই নিজে নিজে বিনিয়োগ করে, এই টেন্ডেন্সিটা আমার মনে হয় যে 10 ইয়ার্স টাইমে অনেক কমে যাবে। তখন তারা বরঞ্চ খুঁজবে যে আমি ফান্ড ম্যানেজার কে ভালো রিটার্ন দিয়েছে, কে ভালো রিটার্ন দিতে পারে, এটার দিকে সে কোন স্টকটা কিনবো এটা খোঁজার থেকে তখন তার সার্চিংটা হবে ডিফারেন্ট লেভেলে, যে কোন ফান্ড ম্যানেজারের কাছে আমি যাব। না, এই যে আমরা অনেক ফান্ড ম্যানেজারকে যখন বুঝতে পারছিলেন যে ইকুইটি, আপনারাই তো গত 1 বছর বা তারও বেশি সময় ধরে ইকুইটির চাইতে আপনার ট্রেজারি এইগুলোকে আপনারা প্রেফার করেছেন, এটা সবসময় একজন সাধারণ মানুষের পক্ষে একদম ফাইন্যান্স এডুকেটেড যদি না হয়, লাইক একজন ডক্টর, ইঞ্জিনিয়ার, ইভেন তারাও করতে পারবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই, আমরা প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে এসেছি। মূল্যবান পরামর্শ দিয়েছেন আপনি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে আসলে ঠিক বাজারের প্রতিদিনের খুঁটিনাটির বাইরে গিয়ে একটু দীর্ঘমেয়াদে যদি আমরা আমাদের সম্পদ বাড়াতে চাই, লোকসান রিকভার করতে চাই, আসলে কিভাবে এগোনো উচিত হবে, ভেরি প্রুডেন্ট ওয়ার্ডস ফ্রম হিম। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।